আচ্ছা, ইনভেস্টমেন্টের জগতে পা রাখতে চান? দারুণ ব্যাপার। কিন্তু তার আগে সবচেয়ে জরুরি প্রথম পদক্ষেপটা কি? ঝোঁকের মাথায় স্টক বা ক্রিপ্টোতে টাকা ঢেলে দেওয়া? না, একদমই না। তার আগে দরকার একটা সুপার শক্তপোক্ত আর্থিক ভিত্তি। আর সেই ভিত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইট হলো একটা এমার্জেন্সি ফান্ড। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। যখনই কেউ নিজের ফিন্যান্সিয়াল লাইফটাকে গোছানোর কথা ভাবে, তখন মাথায় অনেক কিছুই কিন্তু ঘুরপাক খায়। কোথা থেকে শুরু করা উচিত, কোনটা আগে করা উচিত, তাই না? এই প্রশ্নটাই কিন্তু সবথেকে জরুরি। অনেকেই ভাবেন যে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্ট করা শুরু করাই সবচেয়ে স্মার্ট মুভ। কিন্তু সত্যিটা হলো, আসল শুরুটা স্টক বা ক্রিপ্টোতে টাকা ঢেলে হয় না। আসল উত্তরটা এর চেয়েও অনেক বেশি বেসিক আর অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেই প্রথম পদক্ষেপটা কি? সেটা হলো একটা এমার্জেন্সি ফান্ড বা আপৎকালীন তহবিল তৈরি করা। সহজ কথায়, এটা হলো এমন একটা টাকার থলি যা শুধুমাত্র হঠাৎ আসা বিপদ আপদের জন্য আলাদা করে রাখা হয়। বলতে পারেন, এটা আপনার পার্সোনাল ফিন্যান্সিয়াল সেফটি নেট। এই সুরক্ষা জাল বা সেফটি নেট নামটা শুনেই বোঝা যাচ্ছে এর কাজটা কি। কিন্তু এটা কেন এত জরুরি? কারণ এটাই সেই জিনিস যা একটা বড়সড় আর্থিক বিপর্যয় থেকে আমাদের বাঁচিয়ে দেবে। চলুন এর গুরুত্বটা ঠিক কোথায় সেটাই একটু গভীরে গিয়ে বুঝি। অনেকেই না ইন্স্যুরেন্স আর এমার্জেন্সি ফান্ডকে এক করে ফেলেন। কিন্তু দেখুন, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ইন্স্যুরেন্স আপনাকে দুর্ঘটনা বা বড় কোনো অসুস্থতার মতো নির্দিষ্ট বিপদ থেকে বাঁচায়। কিন্তু হঠাৎ চাকরি চলে গেলে বা বাড়ির একটা বড় রিপেয়ারিংয়ের খরচ তো ইন্স্যুরেন্স দেবে না, তাই না? ঠিক সেই সময়ই আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে এই এমার্জেন্সি ফান্ড। বিশেষ করে যারা সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছেন, তাদের জন্য এর গুরুত্ব অনেক অনেক বেশি। কারণটা খুব সহজ। তাদের হাতে তখনও পর্যন্ত এমন কোনো বড় সঞ্চয় জমা হয়নি যা দিয়ে হঠাৎ আসা কোনো আর্থিক ঝড় সামলে নেওয়া যেতে পারে। একবার ভাবুন তো, এই ফান্ডটা না থাকলে কি হতে পারে? হঠাৎ একটা বড় খরচের ধাক্কা। সেটা সামলাতে হয়তো হাই ইন্টারেস্টের পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে হবে। আর একবারই ঋণের ফাঁদে পা পড়লে ভবিষ্যতের সমস্ত ফিন্যান্সিয়াল প্ল্যানিং, মানে ধরুন নিজের বাড়ি বা ভালো ইনভেস্টমেন্ট, সবকিছুই কিন্তু ঘেটে যেতে পারে। এটা একটা মারাত্মক চক্র। বেশ, তাহলে এটা তো পরিষ্কার যে ফান্ডটা কতটা জরুরি। এখন প্রশ্ন হলো, এই ইমার্জেন্সি ফান্ডে ঠিক কত টাকা থাকা উচিত? চলুন এবার এর হিসাবটা একটু কষে নেওয়া যাক। একটা সাধারণ নিয়ম হল আপনার ৬ থেকে ১২ মাসের জরুরি খরচের সমান টাকা এই ফান্ডে রাখা। এর মানে হল, যদি কোনো কারণে আপনার ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলেও আপনি অন্তত ৬ মাস আপনার বেসিক খরচগুলো কোনো দুশ্চিন্তা ছাড়াই চালিয়ে নিতে পারবেন। ভাবা যায় কি দারুণ একটা মানসিক শান্তি? এখন খরচের হিসাব করার সময় প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য বোঝাটা খুব জরুরি। এই স্লাইডে দেখুন, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আপনার ফান্ড হিসাব হবে শুধুমাত্র আপনার প্রয়োজনগুলোর উপর ভিত্তি করে, যেমন বাড়ি ভাড়া, লোনের ইএমআই, ইউটিলিটি বিল। বাইরে খাওয়া বা শপিংয়ের মতো ইচ্ছাগুলো এর মধ্যে আসবে না, কারণ আপৎকালীন পরিস্থিতিতে এগুলো তো সহজেই বন্ধ রাখা যায়, তাই না? আসুন একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন কারো মাসিক বেতন ২৫,০০০ টাকা। এই বাজেট অনুযায়ী তার প্রয়োজনীয় খরচ আর ইচ্ছার খরচগুলো আলাদা করে দেখানো হয়েছে। একবার ভালো করে দেখুন কোনটা প্রয়োজন আর কোনটা ইচ্ছার তালিকায় পড়ছে। এখানে দেখুন, বাড়ি ভাড়া ৮,০০০, ইউটিলিটি ৪,০০০ আর লোন ইএমআই ২,৫০০। মিলিয়ে মোট মাসিক অপরিহার্য খরচ দাঁড়াচ্ছে ১৪,৫০০ টাকা। এটাই হলো সেই ম্যাজিক নম্বর যার উপর ভিত্তি করে আমাদের এমার্জেন্সি ফান্ডের টার্গেটটা ঠিক করতে হবে। সুতরাং মাসিক খরচ ১৪,৫০০ টাকাকে ৬ দিয়ে গুণ করলে আমাদের টার্গেট গিয়ে দাঁড়ায় ৮৭,০০০ টাকায়। এটাই হলো এই ব্যক্তির ৬ মাসের সেফটি নেটের জন্য প্রয়োজনীয় অর্থ। হ্যাঁ, অঙ্কটা প্রথমে হয়তো একটু বড় মনে হতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এটা অ্যাচিভ করা একেবারে সম্ভব। লক্ষ্য তো ঠিক হয়ে গেল, কিন্তু এই টাকাটা সবচেয়ে দ্রুত আর এফিশিয়েন্টলি জমানোর উপায় কি? আসুন এবার সেই নীল নকশা বা ব্লুপ্রিন্টটা দেখে নেওয়া যাক। যত তাড়াতাড়ি সম্ভব এই ফান্ড তৈরি করার জন্য একটা অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নিতে হবে। প্রথমত, আপনার সমস্ত ইনভেস্টমেন্ট, সেটা এসআইপি হোক বা অন্য কিছু, সাময়িকভাবে থামিয়ে দিন। দ্বিতীয়ত, আপনার সমস্ত শখের খরচ বা ইচ্ছাগুলো কঠোরভাবে কন্ট্রোল করুন। আর তৃতীয়ত, কোনো বোনাস বা এক্সট্রা ইনকাম এলে সেটা পুরোটাই সোজা এই ফান্ডে চালান করে দিন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ডিসিপ্লিন। এই ফান্ডের জন্য জমানো টাকাটাকে একটা বাধ্যতামূলক খরচের মতো দেখতে হবে, ঠিক যেমন আপনি বাড়ি ভাড়া বা ইএমআই দেন। স্যালারি পাওয়ার দিনই নির্ধারিত টাকাটা একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন। না হলে কি হবে জানেন? সেই টাকা অন্য কোথাও খরচ হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থেকে যায়। দারুণ, ফান্ড তো তৈরি হলো,
কিন্তু এই টাকাটা কোথায় রাখলে নিরাপদও থাকবে, আবার প্রয়োজনের সময় চট করে হাতেও পাওয়া যাবে? এটাও তো একটা বড় প্রশ্ন। এর জন্য একটা দারুণ স্মার্ট কৌশল হল 10-20-70 রুল। এই চার্টটা দেখুন। আপনার মোট ফান্ডের 10% রাখুন নগদ বা ক্যাশ হিসেবে, 20% রাখুন আপনার সেভিংস অ্যাকাউন্টে, আর বাকি 70% ইনভেস্ট করুন লিকুইড মিউচুয়াল ফান্ডে। এই কৌশলের পেছনে একটা পরিষ্কার যুক্তি আছে। নগদ টাকাটা একদম ছোটখাটো ইমিডিয়েট প্রয়োজনের জন্য। সেভিংস অ্যাকাউন্টের টাকা আপনি এটিএম থেকে যে কোনো সময় তুলতে পারবেন। আর লিকুইড ফান্ডে টাকা রাখলে দুটো সুবিধা: এক, সেভিংস অ্যাকাউন্টের চেয়ে সামান্য বেটার রিটার্ন পাওয়া যায়, আর দুই, টাকা তোলার রিকোয়েস্ট করলে সাধারণত 24 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে চলে আসে। কি দারুণ ব্যালেন্স, তাই না? তবে এখানে একটা কথা একদম অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। সেটা হলো, আপনার এমার্জেন্সি ফান্ডকে কখনোই কোনো অবস্থাতেই সামান্যতম ঝুঁকির মধ্যেও ফেলা যাবে না। এর একমাত্র উদ্দেশ্য হলো সুরক্ষা, মুনাফা কামানো নয়। এই স্লাইডটা খুব স্পষ্টভাবে বলছে, এই টাকা স্টক, ক্রিপ্টো, সোনা বা রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য নয়। কারণ এই সব কিছুর দাম ওঠানামা করে এবং প্রয়োজনের মুহূর্তে এগুলো বেচে টাকা পেতে সময় লাগে। আপনার ফান্ডকে হতে হবে 100% ঝুঁকিমুক্ত এবং লিকুইড, মানে যা সহজেই নগদে পরিণত করা যায়। শেষ পর্যন্ত আমাদের পুরো আর্থিক ভবিষ্যতের সুস্থতা কিন্তু একটা সহজ প্রশ্নের উপর নির্ভর করছে: আমাদের আর্থিক সুরক্ষা জাল কি প্রস্তুত? যদি উত্তর না হয়, তাহলে আর দেরি কেন? আজই এটা তৈরির প্রথম পদক্ষেপটা নেওয়া যাক।